হ্যালো এভরিবডি। সো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব হুইচ ইজ অফ হিউজ ইকোনমিক্যাল ইম্পর্টেন্স। ঠিক আছে, আমরা যখনই সায়েন্স নিয়ে পড়ি আমাদের সুপ্রিটস ক্লাসেসে উই অলসো ডিসকাস ইকোনমিক ইম্পর্টেন্স। আমরা ইকোনমিক ইম্পর্টেন্সটাও খুব ভালোভাবেই নজর দিই, কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে, হোয়েন সায়েন্স হেল্পস ইকোনমিক্স, ইকোনমিক্স হেল্পস সায়েন্স ব্যাক, এটা বুঝতে হবে তোমাকে। তো প্যাসকেলস ল, যার উপরে বেসড আমাদের hydraulic machines, is one such example. It's a fascinating law and there are fascinating applications of this law যেটা আমরা পড়তে চলেছি। হাইড্রোলিক মেশিনস, প্যাসকেলস ল সম্বন্ধে অলরেডি আমাদের আইডিয়া আছে এবং আমরা পড়েছি প্যাসকেলস ল। প্যাসকেলস লতে আমরা কি পড়েছি? আমরা পড়েছি প্যাসকেলস লতে প্রেশার একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে আনডিমিনিশড চলে যাবে, তাই তো পড়েছি আমরা। ওকে, সো যদি প্রেশার একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে আনডিমিনিশড চলে যায়, তাহলে সেই জিনিসটাকে ইউজ করে আমরা কিছু মেশিন বানাতে পেরেছিলাম। মানে আমরা নয়, আমাদের পূর্বসূরীরা কিছু মেশিন বানাতে পেরেছিল, যে মেশিনগুলো আজকের দিনেও তাদের অবদানটা আমাদের স্বীকার করতেই হবে। সো সেই রকম মেশিনসগুলোর নামই হলো হাইড্রোলিক মেশিনস। ঠিক আছে, কী নাম? হাইড্রোলিক মেশিনস। সো চলো আমরা স্টেপ বাই স্টেপ হাইড্রোলিক মেশিন আজকে বোঝার চেষ্টা করব। আমরা ডিল করছি এই মোমেন্টে আইসিএসসি সিলেবাস ক্লাস 9 আইসিএসসি সিলেবাসে এটি রয়েছে, সেটাই আমরা ডিল করছি। সাথে এটা মাথায় রাখতে হবে যে জেনারেলি এই যে পার্টটা, হাইড্রোলিক মেশিনসের পার্টটা অনেক জায়গায় একটু ইগনোরড থাকে, কারণ অনেক বড় বড় থিওরি লেখা থাকে। সো সেই থিওরিগুলোকে সিম্পলিফাই করার কাজটা আমরা আজকে করব। সো খুব বড় ক্লাস এটা হবে না, কেন কি ইট ইজ এ সিম্পলিফাইড ক্লাস। সিম্পলিফাইড ক্লাস যদি বড় করে দিই তাহলে তো তোমরা আর ইন্টারেস্ট পাবে না। সো আমি গ্যারান্টি করছি আফটার ডুইং দিস ফিউ মিনিটস অফ ক্লাস ডেফিনেটলি তোমার হাইড্রোলিক মেশিন সম্বন্ধে যেটুকু আইডিয়া দরকার তুমি পেয়ে যাবে, কনসেপচুয়ালি উইল বি ক্লিয়ার, আর তোমার এটাতে ইন্টারেস্ট ডেভেলপ হয়ে যাবে। হতে পারে আমার এই পড়ানোটার পরে তারপরে যদি তুমি বইয়ের বড় বড় প্যারাগ্রাফগুলো পড়ো তাহলে তোমার অনেক বেশি পড়তে ভালো লাগবে। সো দেখা যাক সেটা, সেইটুকু কাজ, সেইটুকু অবদান আমি তোমাদের জীবনে রাখতে পারি কি পারি না। ওকে, সো দেখো প্যাসকেলস লতে আমরা জানি P1 = P2 হয়। হাইড্রোলিক মেশিন নিয়ে কথা বলছি, বেসিক প্যাসকেলস ল ডিসকাস করে তারপরে এগোবো। সো দেখো এখানে এই যে কেসটা আমরা নিয়েছি, এই কেসটাতে এরিয়া A1 আর A2 কিন্তু সেম। মানে এখানকার যে এরিয়াটা আছে, এই পিস্টন, এটা কি একটা পিস্টনের একটা সার্কুলার এরিয়া থাকবে এরকম। সো এটা যে ডায়ামিটারটা আছে এটা এর ডায়ামিটারের সঙ্গে সেম। ঠিক আছে, সো বলতে পারো এখানে যদি D1 ডায়ামিটার হয়, এখানেও কি ডায়ামিটার আছে? D1 ডায়ামিটার, সেম ডায়ামিটারের পিস্টন লাগানো আছে, তাহলে এরিয়া সেম হবে। প্যাসকেলস ল অনুযায়ী আমরা জানি, আমরা যদি এখানে P1 প্রেশার দিই তাহলে এই জায়গাতেও আমি কি পাবো? P1 প্রেশার পাবো। এখানে এটাকে P2 বলা আছে এবং সেই P1 = P2 আমি এখানে লিখেছি। ঠিক আছে, প্রেশার মানে কি? ফোর্স বাই এরিয়া। তো আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই। F1/A1। যখন আমরা পড়ছি পজ করে, অবশ্যই ভিডিওটা পজ করে কি করবে? তুমি ডায়াগ্রামটা আঁকবে এবং একসাথে কিন্তু লিখতে হবে। আমি আগে থেকে লিখে নিয়েছি সো দ্যাট একটু আমার রেকর্ডিং টাইম কমে, স্বাভাবিক, বাট তোমাকেও কিন্তু একটুখানি পজ করে করে লিখে নিতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো আগে ডায়াগ্রামটা এঁকে নাও, তারপরে ধীরে ধীরে তুমি লেখো। ঠিক আছে, পজ করে ডায়াগ্রাম এঁকে নাও, তারপরে ধীরে ধীরে লেখো। আচ্ছা, এখানে কি আছে? F1/A1 = F2/A2। আশা করি এটা বুঝতে কারো কোনো প্রবলেম নেই। দিস ইজ ভেরি সিম্পল, তাই তো? এবার যদি A1 = A2 হয়, তার মানে এটা সেম, এটা সেম হলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি আমি লিখতে পারি F1 = F2? অবশ্যই লিখতে পারি। তাহলে F1/F2 = 1। আশা করি এটা বুঝতে পেরেছো। F1/F2 = 1। যদি F1/F2 1 হয় তাহলে কি এখান থেকে আমি এটা লিখতে পারি? দেখো তো, যে F2 মানে কি? যে ফোর্সটা তুমি পেয়েছো, কেন কি আমি ফোর্সটা দিয়েছি কোথায়? ভালো করে দেখো, প্রেশার দিয়েছো 1-এ, এটা হলো 0.1, ঠিক আছে, আর এটা হলো 0.2। তাহলে 1 হলো যেটা তুমি দিয়েছো আর 2 হলো যেটা তুমি
পেয়েছো। তাহলে F2 বাই F1 ইজ ইকাল টু 1। তাহলে F2 কি? F2 ইজ ইকাল টু F1। তাহলে এখানে তুমি যা ফোর্স দেবে তুমি সেম ফোর্স পাবে। তার মানে এখানে কোনো ফোর্সের মাল্টিপ্লিকেশন হলো না। কথাটার মানে কি? হোয়াট ইজ ফোর্স মাল্টিপ্লিকেশন? লেট আস আন্ডারস্ট্যান্ড। ফোর্স মাল্টিপ্লিকেশন কখন হবে? যখন আমি কম ফোর্স দিয়ে বেশি ফোর্স পাবো। গেটিং F2 মোর দ্যান F1, F2 কে F1 এর থেকে বেশি হতে হবে। তাহলে কি হবে? ফোর্স মাল্টিপ্লিকেশন হবে। লিখছো তো সবাই? ফোর্স মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এখান থেকে দেখো এটা লেখা যায় F1টা যদি তলায় নিয়ে আসো তাহলে F2 বাই F1, এখানে 1 পড়ে থাকবে, মোর দ্যান ইজ ইকাল টু 1। ঠিক যখন এটা হবে, যদি কোনো মেশিনে F2 বাই F1, যদি কোনো মেশিনে F2 বাই F1 মোর দ্যান 1 হয়, তাহলে সেই মেশিনকে বলা হয় ফোর্স মাল্টিপ্লায়ার। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ফোর্স মাল্টিপ্লায়ার কাকে বলা হয়। এতক্ষণ ধরে বকর বকর করে এই লোকটা যে বলছিল ফোর্স মাল্টিপ্লিকেশন, তার মানেটা কি? এবার আমরা সবাই জানি প্যাসকালস ল অনুযায়ী P1 উইল বি ইকুয়াল টু P2। তাহলে F1 বাই A1 ইজ ইকুয়াল টু F2 বাই A2। তাহলে F1 বাই F2 ইজ ইকুয়াল টু A1 বাই A2। এবার ফোর্স মাল্টিপ্লায়ার হলে কী হবে? F2 বাই F1 মোর দ্যান 1 হবে। তাহলে আমি দুটোকেই কী করলাম? উল্টে দিলাম। F2 বাই F1, A2 বাই A1। বোঝা গেছে? বোঝা গেছে? উল্টে দাও, নিজে নিজে করো, পেরে যাবে। দেখো তুমি নিজে নিজে এটাকে করো, একটুখানি পেরে যাবে। F2টাকে এখানে উপরে নিয়ে গেছি, F1টাকে নিচে নিয়ে এসেছি, করা যায় রেসিপ্রোকাল। এটাকে উপরে নিয়ে গেছি, এটাকে নিচে করা যায়। বোথ সাইড করলে বোথ সাইড করতে হবে। তাহলে F2 বাই F1 ইজ ইকাল টু A2 বাই A1। কিন্তু যদি ফোর্স মাল্টিপ্লায়ার হয় তাহলে তো আমরা জানি F2 বাই F1 ইজ মোর দ্যান 1। যদি ফোর্স মাল্টিপ্লায়ার হয় তাহলে আমরা অলরেডি জানি F2 বাই F1 কি? মোর দ্যান 1 আমাদের কাছে নোন। তাহলে যদি F2 বাই F1 মোর দ্যান 1 হয়, সেটা তো ইজ ইকাল টু A2 বাই A1। তাহলে A2 বাই A1ও একের থেকে বেশি হবে। ধরো F2 বাই F1 2, ধরো এখানে এই F2 বাই F1টা কত? 2। তাহলে A2 বাই A1 কত হবে? A2 বাই A1ও 2 হবে, তোরা বলে দিবি। তো A2 বাই A1 কত লিখেছি দেখো? মোর দ্যান 1 লিখেছি। কারেক্ট, কোনো অসুবিধা নেই। এবং এখান থেকে A1টাকে যদি ডান দিকে নিয়ে যাও তাহলে A2 উইল বি মোর দ্যান A1 হবে। এটা একটু ভুল লেখা আছে এখানে, মানে দ্যার ইজ এ মিস্টেক। সো A2 মোর দ্যান এখানে A1 হবে। ক্লিয়ার? তাহলে যখন কোনো ফোর্স মাল্টিপ্লায়ার হবে তখন কি হবে? এরিয়া অফ দ্য পিস্টন, যেটাতে আমি ফোর্সটা পাচ্ছি, যেখানে আমি ফোর্সটা পাচ্ছি তার এরিয়াটা বেশি রাখতে হবে যেখানে আমি ফোর্সটা দিচ্ছি তার থেকে। ঠিক আছে? বোঝা গেল? তো এখান থেকে আমি ফোর্স মাল্টিপ্লিকেশনের কনসেপ্টটা পেয়ে গেলাম। ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে আশা করি। আমরা পরেরটাতে যাব এবার বোঝার জন্য। দেখো, আমরা শুরু করে দিচ্ছি আমাদের একটা হাইড্রোলিক মেশিন দিয়ে। ঠিক আছে? হাইড্রোলিক মেশিন দিয়ে আমরা শুরু করছি। দেখা যাচ্ছে? দাঁড়াও একটু দেখে নিই তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না। একদম দেখা যাচ্ছে, রাইট? সমস্যা নেই। এই যে হাইড্রোলিক প্রেসটা নিয়ে আমরা কথা বলবো এখন, এটার নাম হলো ব্রাহ্মা প্রেস। সো গতদিন ক্লাসে আমি ডিসকাস করেছিলাম হাইড্রোলিক প্রেসের নাম কেন ব্রাহ্মা প্রেস হয়েছিল। তো সেটা তো একটা হিস্ট্রি। আমরা বরঞ্চ আজকের ক্লাসে ডিসকাস করি হাউ প্যাসকালস ল কী করে এই প্রেসটাকে ইনফ্লুয়েন্স করছে, প্যাসকালস লয়ের এটা কী করে অ্যাপ্লিকেশন, এবং এইটার কমপ্লিট মেকানিজম আমরা বুঝবো। সি দ্য বিউটি। একদম খুব ছোট ছোট সায়েন্টিফিক জিনিস আছে যেগুলো এখানে ইউজ হয়েছে। এবং এটা দেখো, ইউ ক্যান অলসো সে দ্যাট দিস ইজ রিয়েলি এ ফ্যান্টাবুলাস ব্রেন যেটা এর পিছনে কাজ করেছে। দেখো, তোমরা বুঝতে পারছো, তোমরা কেউ যদি টিউবওয়েল দেখে থাকো তাহলে দেখবে এরকম টাইপের একটা থাকে, একটা কলের ওই হ্যান্ডেলের মতো এরকমভাবে চাপ দিতে হয় টিউবওয়েলে। তো এরকম একটা জিনিস আছে যেটা দিয়ে তুমি নিচে চাপ দিলে এটা এখানে কি করবে? প্রেস করে দেবে। সো এখানে যাবে তোমার এফার্টটা। এখানে কি যাবে? তোমার এফার্ট, তুমি দেবে এফার্ট। এফার্টটা কোনটা? আমরা 1 দিয়ে ডিনোট করবো। ঠিক আছে? এফার্ট ইজ ইকাল টু F1, মানে 1 নম্বর পয়েন্টে। আর এখানটা কি আছে? এটাকে আমরা বলি লোড। লোডটাকে আমরা F2 বলবো। আর এই এরিয়াটা কি? এই এরিয়াটা হলো A2। আর এই এরিয়াটা তাহলে কি? এই এরিয়াটা হলো A1।
আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখি, দেখো A2টা ইজ মোর দ্যান A1 আছে। A2 কি আছে? বলবে স্যার A2 তো মোর দ্যান A1 আছে। তাহলে A2 যদি A1-এর থেকে বেশি হয়, অ্যাজ পার প্যাসকালস ল আমরা জানি ফোর্সও F2 উইল বি মোর দ্যান F1। একদম ক্লিয়ার কাট। দুটো ভালভ আছে এখানে, খুব ইম্পর্ট্যান্ট দেখতে হবে। একটা দেখো ভালভ V1 আর একটা হলো ভালভ V2। V1 এবং V2 সম্বন্ধে তোমাদের সবার আগে আমি বলে দিতে চাই, এই যে V1 আর V2 আছে, V1, V2 এগুলো স্পেশাল কাইন্ড অফ ভালভ। এগুলোর একটা জেনারেল নাম আছে, এগুলোকে বলে নন রিটার্ন ভালভ। আর একটা নামও আছে চেক ভালভ। খুব সিম্পল ওয়েতে এটাকে আমি ওয়ান ওয়ে ভালভ বলতে পারি। ভালভ মানে কি? তোমাদের কাছে হয়তো ভালভ কথাটা নতুন, বাট তোমাদের সবার বাড়িতে ভালভ আছে, টেনশন নেওয়ার কিছু নেই। তুমি যখনই কল খুলে জল নাও, ঠিক আছে, অথবা ধরো স্নান করবে, কল খুললে জল ভরছো, ওই যে ঘোরাচ্ছ ওটাই হলো ভালভ। ভালভ কী করে? জলের কিংবা যে কোনো ফ্লুইডের ফ্লোকে কন্ট্রোল করে, কম বেশি করতে পারে, বন্ধ করতে পারে, খুলে দিতে পারে, এটা হলো ভালভ। তাহলে এই ভালভগুলো আলাদা কি? এই ভালভ দেখো, এই যে ভালভটা এটা ঠিকঠাক কতটা দেখা যাচ্ছে না, আমি তোমাকে দেখাচ্ছি এখানে একটা ডায়াগ্রাম করে এই ভালভটা এক্স্যাক্টলি কীরকম হয়। এ দেখো এরকম থাকছে, এরকম এরকম টাইপের একটা ডিস্ক মতো থাকে, ঠিক আছে। এবার দেখো যখন এখান থেকে কোনো ফ্লুইড যাবে, ঠিক আছে, তখন কিন্তু এই ডিস্কটাকে তুলে দেবে। তাহলে ডিস্কটায় কী হবে? ডিস্কটা তখন উঠে গেল এরকম, আর ফ্লুইডটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। বাট সরি, তোমার ধরো ফ্লুইডটা উল্টো দিকে আসছে, এদিকে ফ্লুইড আসছে, তখন কিন্তু ডিস্কটা এরকম আটকে যাবে। বুঝতে পারছো তো? তখন ফ্লুইডটা এদিকে আসলে কী হবে? এখানে প্রেশার পড়বে আর ডিস্কটা এরকম আটকে যাবে। তাহলে এটা কখনো এদিক থেকে ফ্লো অ্যালাউ করবে না। কোন দিক দিয়ে ফ্লো অ্যালাউ করবে? শুধু একটা দিক দিয়ে, এদিক থেকে অ্যালাউ করবে, এদিক থেকে ফ্লো অ্যালাউ করবে না। বুঝতে পারছো? তোমাকে এখন বুঝতে হবে কোনো জিনিস, একটা ছোট্ট ভালভ নিয়ে তোমাকে আমি কতটা জিনিস বলে দিলাম বলো, তোমাকে ডিটেলে বুঝতে হবে, ঠিক আছে। এরকম বুঝলে হবে না যে আমি লিখেছি এখানে অ্যালাউজ ওয়াটার টু ফ্লো ফ্রম P to Q, V2 কোনটা? আচ্ছা V2 তে পরে আসছে। V1 কোনটা? অ্যালাউজ ওয়াটার টু ফ্লো ফ্রম P to R। তাহলে দেখো এখানে জিনিসটা তোমার কীভাবে দেওয়া আছে আমাদের দেখতে হবে। সো P থেকে R অবধি অ্যালাউ করবে বলেছে। অ্যাকচুয়ালি এখানে গন্ডগোল আছে, এটা R to P হবে, ঠিক আছে। R থেকে P তে, R থেকে P তে অ্যালাউ করবে। কেন কি? দেখো চেক ভালভটার ডিরেকশনটা দেখো এরকম রয়েছে, ঠিক আছে। অন্য কালার দিয়ে দেখাচ্ছি দরকার তোমাদের বোঝার জন্য। এরকম রয়েছে, তো এরকম থাকলে কোন দিকে যাবে জল? উপরের দিকে যাবে। নিচের দিকে আসতে পারবে না, নিচের দিকে আসা সম্ভব না। বুঝতে পেরেছো? ক্লিয়ারলি বুঝবে, যেটুকু বুঝবে ক্লিয়ারলি বুঝবে। একটা মেশিন সম্বন্ধে পড়ছো, যেটুকু আমি বোঝাতে পারবো আমি চেষ্টা করবো আমার বেস্টটা দিতে, যাতে তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হয়, ঠিক আছে। আর নাহলে পড়ার দরকার নেই, কী আছে। চলো, তাহলে আমি V1 সম্বন্ধে আই গেস আমার কমপ্লিট আইডিয়া হয়ে গেছে এখন। V1 সম্বন্ধে, V1 নিয়ে কোনো ডাউট নেই যে V1 কী করবে। V1 R থেকে P তে তোমার জলটাকে অ্যালাউ করবে, কিন্তু P থেকে আরে কি কখন আসতে পারবে না? কেন? টক করে বন্ধ হয়ে যাবে। এদিক থেকে যখনই আসবে টক করে কী হবে? এটা বন্ধ হয়ে যাবে, এই লিডটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা V2 সম্বন্ধে পড়ি। V2ও কিন্তু একটা চেক ভালভ, জাস্ট কনস্ট্রাকশনটা আলাদা। V2টা কীরকম? V2 এগুলো প্লাগ টাইপ হয়, এগুলো এরকম। V2 কিন্তু তুমি দেখেছো, V2 তুমি দেখেছো কোথায় থাকে বলো তো? V2 বলতে পারবে? আচ্ছা, কোথাও কোনোদিন বাথটাব দেখেছো? বাথটাব দেখেছো কোথাও? বাথটাবে যেরকম জেনারেলি এই ভালভগুলো ইউজ করে, ঠিক আছে। যেখান থেকে বাথটাবের জলটা বেরিয়ে যায়, ঠিক আছে, তো সেখানেই এরকম একটা লাগানো থাকে। তাহলে কী হয়? ধরো তুমি ভরে নিলে জল, এটা তখন এরকম থাকে। এবার জল কোথায় রয়েছে? উপরে রয়েছে। জল কোথায় রয়েছে? বাথটাবে উপরে রয়েছে জল। এটা কী হচ্ছে? এই জলটা এর উপরে প্রেশার দিয়েছে, প্রেশার দেওয়াতে কী হচ্ছে? এটা এখানে বসে যায়। তাহলে এই জলটা আর এখান থেকে বেরোয় না, ঠিক আছে। বুঝতে পারলে? এরকম জলটা আর এখান থেকে বেরোয় না। কিন্তু ধরো আমি জল ভরবো, ঠিক আছে। এবার বলতে পারো স্যার উপর দিয়ে জল ভরে দেবো, কিন্তু তুমি এখান থেকেও ভরতে পারো। দেখো আমি যদি এখান থেকে একটা ফোর্স দিই জলের, ধরো আমার একটা পাম্প লাগানো আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, একটা ফোর্স দিচ্ছি, তখন কী হবে? জাকুজি
জাকুজি হবে, যারা জাকুজি জানো তাদের হয়তো কিছুটা আইডিয়া থাকবে, এখানে জাকুজি হবে। এই ভালভটা টক করে কী হবে, উপরের দিকে উঠে যাবে, উঠে এখান থেকে জলের ফ্লো করাতে থাকবে, বুঝতে পারলে? এবার এটা দেখো, তাহলে এটা কী হচ্ছে, একইভাবে রয়েছে, তার মানে এখান থেকে যখন জল উঠবে ওকে নো প্রবলেম, কিন্তু এখান থেকে কি নামবে না, এখান থেকে নামবে না, কারণ নামা মানে তো এখানে লিডটাকে বন্ধ করে দেবে, কি করে নামবে, ইম্পসিবল নামা, তাই তো, নামতে কিন্তু পারবে না। এটা কি নামতে পারবে, দেখো তো, না, যেই নামতে যাবে লিড কিন্তু ক্লোজ হয়ে যাবে, বোঝা গেছে? ওকে, আই গেস সব ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। শুধুমাত্র ভালভ V1 আর V2 বোঝাতে কতটা টাইম লাগছে দেখো, চিন্তা নেই, আর অন্যগুলোতে এত টাইম লাগবে না। এবার আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে কি হচ্ছে, এইচ ইজ পুলড আপ, মানে এই যে হ্যান্ডেলটা কোন দিকে টানলো, উপরের দিকে টানলো, খুব ভালো, উপরের দিকে টেনে দিয়েছি হ্যান্ডেল। যেই টানলে তখন কি হবে, প্রেশার ইন পি, পি কোনটা, পি হলো এই সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা দেখো, এটা হলো পি। যেই তুমি উপরের দিকে টানলে এখানে কি হবে, এখানে একটু ভ্যাকিউম ক্রিয়েট হবে, মানে একটু প্রেশারটা কমবে, এখানে প্রেশার কমে যাবে, কিন্তু এখানে তো অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে। এ কী করবে, যেই এখানে প্রেশার কমে যাবে সেই এখান থেকে জলটাকে উপরের দিকে ওঠাবে, এবং উপরের দিকে তো জল যাবে। দেখি কি লিখেছি, ওয়াটার ফ্রম আর গোজ টু পি ডিউ টু পি অ্যাটমা অন আর, ঠিক আছে? সো যেই প্রেশার অফ পি বিকামস লেস দ্যান, সিলিন্ডার পিতে যখন প্রেশার কমে যাচ্ছে, তুমি যেহেতু হ্যান্ডেলটাকে উঁচু করছো অ্যাটমসফিয়ারের থেকে, তখন এই নিচে থেকে এই জলটা উপরের দিকে উঠবে, উঠলো। এবার কি হচ্ছে দেখো, পি ইজ নাও ফিল্ড আপ, পি কী হচ্ছে, ফিল আপ হচ্ছে আস্তে আস্তে, পি ইজ নাও গেটিং ফিল্ড আপ, খুব ভালো, উপরে ফিল্ড আপ হচ্ছে। এবার কি করলে তুমি, এইচটাকে নিচের দিকে পুশ করলে, মানে হ্যান্ডেলটাকে এবার তুমি কি করলে, নিচের দিকে পুশ করলে। হ্যান্ডেল নিচের দিকে পুশ করা মানে প্রেশার বাড়াচ্ছ, কিন্তু হ্যান্ডেল নিচের দিকে পুশ করলে জল কি নিচে নামবে না, কেন, এটা তো চেক ভালভ, এটা তো নিচের দিকে অ্যালাউ করবে না, উপর দিকে অ্যালাউ করছে। তাহলে এই প্রেশারটা কোথায় ট্রান্সমিট হবে, প্রেশারটা এদিক থেকে ট্রান্সমিট হবে, ট্রান্সমিট হয়ে কাকে ধাক্কা মারবে, একে, কিন্তু এটা উপরে তো ওঠে, এই যে উপরে রাইট দিয়ে রেখেছি, সো উপরে তো কোনো সুবিধা নেই, উপরে ডাইরেক্ট উঠে যাবে, এটাকে ঠেলবে এই পিস্টনকে, এখানে যে কটনটা আছে এই কটনটা প্রেস হয়ে যাবে, ঠিক আছে, কটনটা কী হবে, কটনটা প্রেস হয়ে যাবে। এইভাবে আমি কটনটাকে প্রেস করি, এইচ ইজ পুশ ডাউন, ভালভ V1 ডাজ নট অ্যালাউ ওয়াটার টু গো টু আর, পি মানে প্রেশার ইন সিলিন্ডার পি passes through R, opens V2 and pushes piston 2, আর যেহেতু A2 more than A1 so F2 will be more than F1, আর কটনটা প্রেস হয়ে গেল। এবার কটন তো প্রেস হয়ে গেল বুঝলাম, এইবার কি হবে, কটনটা বার করতে হবে তো, প্রেস হয়ে বসে রয়েছে, কোনো অসুবিধা, তুমি একবার মারলেই হয়ে যাবে কাজ, ঠিক আছে। আর কিন্তু জল কিন্তু আর নিচের দিকে নামছে না, এটা মনে রাখবে, এখানে প্রেশার চলে গেছে। এবার তো তোমাকে আবার কটনটাকে সরাতে হবে, কটন কি করে সরাবে, তখন তুমি এই যে রিলিজ ভালভটা, এই রিলিজ ভালভটা ওপেন করে দেবে। এই রিলিজ ভালভ যেই ওপেন করছো তখন এখানকার যে প্রেশারটা এখান থেকে ট্রান্সমিট হয়ে কী হবে, এইখানে পড়ে যাবে, তাহলে এখানে প্রেশার কমে যাবে, আবার এই পিস্টনটা নেমে যাবে, নেমে গেলে এই কটনটা তুমি বার করে নিতে পারবে, বোঝা গেছে? এই হলো টোটাল ফান্ডামেন্টাল অফ ব্রাহ্মা প্রেস, ঠিক আছে, ক্লিয়ার আশা করি সবার কাছে, এটা আর কোনো ডাউট নেই ব্রাহ্মা প্রেস নিয়ে, অ্যাটলিস্ট ডাউট থাকলে বলবে, কোনো রকম কোনো ডাউট থাকলে বলবে। এটা কিন্তু খুব ভালো মেকানিজম এবং এটা পড়তেও সত্যি কথা বলতে ভালো লাগে, ঠিক আছে। সো ডায়াগ্রামের সাথে সাথে আশা করি সব কিছু লিখে নিয়েছো, ডায়াগ্রামটা হয়তো তুমি দেখছো এত বড় ডায়াগ্রাম আঁকবো না সেটাও হতে পারে, বাট বইতে তোমাদের এই ডায়াগ্রামটা আছে, কনসাইজ ফিজিক্স থেকে ডায়াগ্রামটা নেওয়া, সো বইতে ডায়াগ্রামটা আছে। বইয়ের ডায়াগ্রামটার সঙ্গে মানে দেখেও যদি এই টোটাল জিনিসটা যদি বুঝে থাকতে পারো তাহলে আমার মনে হয় তোমার মোটামুটি কাজের কাজ হয়ে গেছে। বাট এগুলো কিন্তু লিখো, এই যে 1 2 3 4 5 6 7 যেটা আমি তোমাদের জন্য ইজি করে লিখে দিয়েছি, এগুলো কিন্তু লিখো, এগুলো দরকার হলে বইতেই লিখে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু লিখো বাবা, কারণ এগুলো কিন্তু খুব সুন্দর করে যাতে তোমার সুবিধা হয় সেইভাবে কিন্তু পড়ানো হলো। এই তো F2, এই তো তোমার চেক ভালভের বিষয়টা তোমাকে সুন্দর করে বোঝানো হলো, ঠিক আছে। হয়তো এগুলো তো বইতে নেই, এগুলো তোমাকে আলাদা করে স্টাডি করানো হলো যাতে তোমার একটা প্রায়ার আইডিয়া, যেটা পড়বে পুরোটা পড়ো, নাহলে পড়ো না, আমার কাছে সোজা কথা, ঠিক আছে। চলো নেক্সট, বড় করে নিয়ে এটাকে। এবার হলো হাইড্রোলিক জ্যাক, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যাই নেই হাইড্রোলিক জ্যাক নিয়ে, একদম ইজি, কারণ এবার তুমি আসলটা করে ফেলেছো। এখানেও সেম জিনিস, এর যে পিস্টনটা আছে মানে
এদিকের যে পিস্টনটা আছে এই পিস্টনটা এর ধরো এরিয়া A1 আর এর এরিয়া A2 এবং ডেফিনেটলি A2 ইজ মোর দ্যান A1 সো তাহলে এখানে ফোর্সটা কী হবে বেশি হবে এখানে কী হবে F2 হবে এখানে কী হবে F1 হবে তাই তো এবং F2 উইল বি মোর দ্যান F1 ঠিক আছে F2 উইল বি মোর দ্যান F1 ঠিক আছে হ্যান্ডেল উপরে তুললে সরি হ্যান্ডেল নিচে নামালে পুশ করলে হ্যান্ডেল পুশ করলে এখানে প্রেশার বেড়ে গেল এখানে প্রেশার বেড়ে গেলে এখান থেকে টুক 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 করে প্রেশার চলে গেল দেখো এখানে আবার এই যে চেক ভালভ দেখতে পাচ্ছ চেক ভালভ এখন চেক ভালভের ভালো আইডিয়া হয়ে গেছে তোমাদের দেখো ঠিক আছে দিস ইজ কল্ড চেক ভালভ অর নন রিটার্ন ভালভ ঠিক আছে চেক ভালভ কী করছে এটাকে এই দিকে অ্যালাউ করছে এদিকে কি অ্যালাউ করবে না চেক ভালভ ডাজেন্ট অ্যালাউ টু ওয়ে ফ্লো ইট ইজ এ ওয়ান ওয়ে ভালভ তাহলে কী করবে এখানে দিচ্ছে এখানে বেশি ফোর্স হবে ডিউ টু লার্জার এরিয়া এবং গাড়িটাকে তুলে দেবে তো এটা কোথায় ইউজ হয় নিশ্চয়ই দেখেছো অনেক জায়গায় গাড়ির ওয়ার্কশপে এটা ইউজ করে ঠিক আছে সো এটা ভেরি ওয়েল নোন মেকানিজম আচ্ছা এবার এখানে চেক ভালভ দেওয়াতে কী সুবিধা হচ্ছে দেখো চেক ভালভ যদি না দিতে যেই হ্যান্ডেলটা তুমি ছেড়ে দেবে তখন কী হবে গাড়িটা ধপ করে পড়ে যাবে সেটা কি করতে চাইছো তুমি না একদম চাইছো না চাইছো কি ভেবে দেখো চাইছো না তাহলে এখানে কী করবে তুমি এখানে চেক ভালভ দিয়ে দিয়েছো চেক ভালভ দেওয়াতে যেই আবার তুমি মানে এখানে হ্যান্ডেল সরিয়ে দিলে তখন কিন্তু এখান থেকে যে প্রেশারটা আছে এটা চেক ভালভটাকে বন্ধ করে দেবে এরকম ঠিক আছে তো এটার এদিকে আর কোনো প্রেশার যাবে না সো গাড়ি কিন্তু উপরেই থাকবে এরপরে তুমি গাড়ির কাজকর্ম ধোয়াধুয়ি যা যা করার গাড়ির তুমি করে নিলে তারপরে কী তারপরে কী করবো তারপরে করার জন্য তোমার ওই আগের ওই মেকানিজমটা ইউজ করতে হবে ঠিক আছে তো এটা এখানে ডিটেলে দেখায়নি এখানেও একটা রিলিজ ভালভ থাকবে রিলিজ ভালভ দিয়ে ধীরে ধীরে রিলিজ করবে গাড়িটা তাহলে কী হবে ধীরে ধীরে নিচের দিকে নামবে ঠিক আছে ধীরে ধীরে গাড়িটা নিচের দিকে নামবে তারপরে তুমি তোমার গাড়িটাকে কাস্টমারকে দিয়ে দেবে যদি তুমি একটা গাড়ির শোরুম বা একটা ওয়ার্কশপ ধরো তোমার চলছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ দ্য ওয়ার্কশপ ওনার্স আর রিয়েলি রিচ সো they do a lot of work they are really rich and they do a great service to the society so দেখতেই পাচ্ছ they are using hydraulic brakes hydraulic jacks and you are just studying it ঠিক আছে আচ্ছা এখানে এনআর ভালভ লিখেছে এনআর মানে নন রিটার্ন ভালভ এই জন্য পজিশনটা হোল্ড করে থাকে নেক্সট হলো হাইড্রোলিক ব্রেকস এগুলো ইউজ হয় গাড়িতে একদম ডাইরেক্ট এখানে প্যাডেল আছে প্যাডেলের চাপ মারবে এখানে যেই চাপ মারলে কী হবে এই দিকে চাপটা আসবে আর এই চাপটা কী হবে আস্তে করে এর ভেতর চলে যাবে এদিকে ধাক্কা মারবে এদিকে ধাক্কা মারবে এই যেই ধাক্কা মারবে এটা হলো ব্রেক শু এখানে এ ধাক্কাটা খাবে এ ধাক্কা খেয়ে কী করবে চাকার সঙ্গে গিয়ে লাগবে চাকা আটকে যাবে ঠিক আছে খুব কম ফোর্স দিয়ে F1 অনেক বেশি ফোর্স তুমি F2 এখানে পাবে সো F2 মোর দ্যান F1 ঠিক আছে কিছুক্ষণ আগে তোমাদের অলরেডি ডিসকাস করেছি আমি যে F1টা মানে যেটা তুমি দিচ্ছ ওটা হলো এফার্ট আর যেটাকে তুমি কাজ করাচ্ছ ওটা হলো লোড F2 বাই F1 মানে তাহলে লোড বাই এফার্ট আর এই লোড বাই এফার্টকে বলা হয় MA কী জিনিস MA হলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ পরের বছর এগুলো ডিটেলে পড়বে তোমরা ক্লাস 10-এ আইসিসিতে এগুলো থাকে এবং ডিটেলেই থাকে মেকানিক্যাল অ্যাডভান্টেজ যদি 1-এর থেকে বেশি হয় যেটা আমরা পড়েছি মানে F2 বাই F1 যদি 1-এর থেকে বেশি হয় মেশিন কী হবে ফোর্স মাল্টিপ্লায়ার হবে আর একটা জিনিস তোমাদের বইতে আছে বলে আমি করেছি বাট এটা এখন রিকোয়ার্ড নেই সেটা হলো ভেলোসিটি রেশিও কি এফার্ট যে জায়গাটায় মুভ করছে এফার্ট তো একটা জায়গায় মুভ করছে মানে একটা কিছুকে তো মুভ করাচ্ছে এফার্ট আবার লোডও কিছুকে মুভ করাচ্ছে মানে লোড একটা জায়গাতে আছে এফার্ট একটা জায়গাতে আছে ধরো এই জায়গাটাতে তুমি এফার্ট দিচ্ছ এই জায়গাটাতে তুমি মানে F1 F2 এবার এখানে একটা এই যে মুভিং পার্ট আছে এটা তো মুভ করছে আবার এখানে একটা মুভিং পার্ট আছে এটা মুভ করছে তো এটারও একটা ভেলোসিটি হবে এটাকে আমি বলবো ভেলোসিটি অফ এফার্ট ঠিক আছে আর এটাকে বলবো ভেলোসিটি অফ লোড এই ভেলোসিটি অফ এফার্ট বাই ভেলোসিটি অফ লোডকে বলে VR যেটাকে ফুল ফর্ম হলো ভেলোসিটি রেশিও তুমি যেটুকু পড়াচ্ছি ওইটুকু এটা করে নাও কারণ এটা ডিটেলে আমরা 10-এ পড়বো ঠিক আছে ক্লাস 10-এ এটা ডিটেলসে আছে কোনো 10-এ এখন এটা জেনে কোনো লাভ নেই যেহেতু ক্লাস 10-এ পড়বোই এই মোমেন্টে এটা সম্বন্ধে ডিটেলে জেনে কোনো লাভ নেই ক্লাস 10-এ এটা খুব ভালো করে পড়তে হবে কারণ এটা যদি খুব ভালো আবার কথা একই কথা খুব ভালো করে না পড়ে একটা 4 ঘন্টার চ্যাপ্টারকে আমি 30 মিনিটে পড়ে নিলাম কোনো মান নেই কিন্তু আলটিমেটলি আমি ছোট করে পড়ে নিলাম শর্টকাট লাইফে তোমাকে খুব বেশি দূর এগোতে পারবে না আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি আনহ্যাপি ম্যান ঠিক আছে সো ডোন্ট বি আনহ্যাপি বি হ্যাপি
দেখবে কোনো জিনিস যদি ভালো করে করো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঘুমটাও ভালো পায়। অ্যাটলিস্ট যারা ভালো ছেলে মেয়ে, যারা পড়াশোনা করতে ভালোবাসো তারা তো এটা দেখবি, আর যারা ধরো কাজকর্ম করতে ভালোবাসে তারাও এই জিনিসটা দেখবে যে কাজ করার পরে আমি যদি একটা দিনে খুব ভালো কাজ করি, আই রিয়েলি ফিল গুড। ঠিক আছে, আই রিয়েলি ফিল গুড। ধরো একটা দিন এরকম গেল আমার, আমি 6:30 থেকে যখন পড়াচ্ছি তখন ভালো পড়ালাম, আবার ধরো 8টা থেকে পড়াচ্ছি তখন ভালো পড়ালাম, রাতে অনেক সময় অনলাইন ক্লাস থাকে সেটা করাচ্ছি, ভালো করালাম, রাত্রেবেলা ঘুমটা কিন্তু খুব ভালো আসবে, আর সত্যি বলছি খিদেটাও বেশি পাবে। সো ইট ইজ ইম্পর্ট্যান্ট কাজটা মন দিয়ে করা, পড়াশোনাটাও মন দিয়ে করো, আর কিছু না। সো ডিটেল এটা স্টাডি কখন করবে? ডিটেল এটা স্টাডি ক্লাস 10-এ করবে। যাদের ভেলোসিটি রেশিও মোর দ্যান 1 হবে তারাই কিন্তু ফোর্স মাল্টিপ্লায়ার হবে। ঠিক আছে, তাহলে যারা ফোর্স মাল্টিপ্লায়ার তাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজও মোর দ্যান 1 হয় এবং ভেলোসিটি রেশিও মোর দ্যান 1 হয়। আশা করি আজকের ক্লাসটা সবার জন্য উপকারী হয়েছে। ভিডিওটা অনেক জায়গায় তোমাদের পজ করে করে লিখতে হবে। আমি বলবো একবার ভালো করে ডায়াগ্রামগুলো আঁকো, কারণ যে মানুষগুলো এই মেশিনগুলো বানিয়েছিল তারা না জানে কতবার এই ডায়াগ্রামগুলো হাতে এঁকেছিল, কম্পিউটারে আঁকেনি, ওই সময় এত কিছু ছিল না। ঠিক আছে, আমি তো বই থেকে কপি করে বসিয়ে দিলাম, এভাবে কিন্তু ওরা করেনি, হাতে পেন্সিল দিয়ে বড় বড় শিটে কিন্তু তারা সেই সময় আঁকতো, স্কেল দিয়ে, কম্পাস দিয়ে, যেরকম তোমরা করো। সো একবার করোই না, অ্যাটলিস্ট শোয়িং সাম রেসপেক্ট টু দোজ গাইজ। এবং সেই হার্ডওয়ার্কের জন্যই কিন্তু আজকে হাইড্রোলিক ব্রেকস, হাইড্রোলিক জ্যাক্স এবং আমরা কী পেলাম, হাইড্রোলিক প্রেস, তিনটে জিনিস আমাদের সিলেবাসে অ্যাড হয়েছে, যেটা আমরা শিখতে পারছি। কালকে হয়তো আরও কিছু তোমাদের মধ্যেই কেউ তৈরি করবে এবং সেটা হয়তো আমি পড়াবো অথবা অন্য কেউ পড়াবে। ঠিক আছে, উইথ দ্যাট থ্যাংক ইউ এভরিবডি, এ ভেরি গুড নাইট অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর ফিউচার।